আচ্ছা ঠিক আছে, বুইরা গ্যাদারে খুইজা কলমা পড়লাম। আমি এখন বড়লোক বাড়ির বড় বউ, কিন্তু কল্লা শাশুড়ি আমার কিটা করুন, নাটের গুরু ননশ্বাস। আর বাকি লোকদের কথা তো বাদই দিলাম। মারিয়া কোনা চোখে তাকাই, কিছু বুঝে উঠতেই চোখ কপালে উঠে গেল নির্বিষ্টে। সে কিছু বলবে, সুরেলা রহস্যময়ী হেসে ছুটে যায় বাগান বরাবর। মারিয়া কতক্ষণ ভ্যাবলার মতো দাঁড়িয়ে থাকে, তারপর গলা চড়িয়ে সুরেলার উদ্দেশ্যে বলে, কোকিনি জি, তোর মুখে এক মনে আরেক শালি, তুই তো দুমুখো সাপ। সুরেলা হাসতে হাসতে বাড়ির পথ ধরে। মারিয়া দৌড়ে এসে বান্ধবী পিঠ ধুম করে এক গিল বসিয়ে দিল। সুরেলা হালকা পিঠ বাগায়, তবে কিছু বলে না। মুখ মুচড়িয়ে টক আম মুখে নিয়ে চ শব্দ করে। মারিয়া নিজেও কাঁচা আমে কামড় বসিয়ে বলে, সত্যি আর প্রাইভেটে যাবি না? অঙ্কে তো ডাব্বা, তাইলে ডাব্বা খাবি সুর। দুই একটা ডাব্বা খাইলে কিচ্ছু হইব না মারু। আমি তো আর জর্জ ব্যারিস্টার হমু না। আগে পরে মানুষের বাড়ি হ্যাসেল ঠেলতে হইব। আব্বাও কয়েকদিন পর পর কই থেকে পাত্র ধইরা আনে, সিন ভাই এটা ওটা বাহানা দিয়া ভাঙ্গা দেয়। তাই মনে হয় এই বাড়িতে আমার আয়ু ফুরাই গেছে। মারিয়া আর কিছু বলে না। শুধু সুরেলা কেন, তারও যে একই পরিস্থিতি। মেয়ের জাতি পরের বাড়ি যাওয়ার জন্য বাপের বাড়ি বড় হয়। মেয়ে পরিপক্ক হলেই বাপ মা তাড়ানোর জন্য উঠে পড়ে লেগে যায়। অনেক পরিবারই তো ছোট ছোট মেয়েকেই ঘাড়ে তার থেকেও বেশি ভারের বোঝা তুলে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেয়। সেই হিসেবে তারা বড়ই বলা চলে। 15 পেরিয়ে 16 কোঠরে পা দিল কিনা। দুই বান্ধবী কথা বলতে বলতে সুরেলাদের বাড়ির রাস্তা ধরে। পথিমধ্যেই দেখা হয় রওশন মাহবুবের সাথে। একা নয়, কারোর সাথে হাসতে হাসতে কথা বলছে আর এগুচ্ছে। সুরেলা তাদের কাছে যেতেই বুঝতে পারে রওশনের সাথে রূপসা, আর একটু তীক্ষ্ণ দৃষ্টি ফেলতেই দেখতে পায় তাদের পেছনে নওরিজ মাহবুব। সুরেলা ঝটপট মাথা ঘুরিয়ে বান্ধবীর দিকে তাকায়। তার প্রাণের সখীও তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। সুরেলা সখীকে বগল দাবা করে উল্টো পথে হাতা দেয়। অন্যায় সিও মাথা ভালোভাবে ডেকে নেয়, তবে লাভের লাভ কিছুই হয় না। রওশনের ডাক ভেসে আসে, সুরেলা না, এই সুরেলা, সুর, আরে বাবা পালাচ্ছ কেন? সুরেলা ও মারিয়া একে অপরের দিকে চাওয়াচাই করে। এখন উপায়? মারিয়া বান্ধবীকে আশ্বাস দিয়ে থেমে যায়। পেছন ফিরতেই দেখতে পায় মানবত্রই তাদের দিকেই এগিয়ে আসছে। রওশন ও রূপসা সামনে, হাস্যোজ্জ্বল মুখে। সুরেলার সবার আগে নজর কাড়ে রূপসার সাজসজ্জায়। সাদা রঙের ফোঁটা ও আকাশি রঙের পায়ের পাতা পর্যন্ত স্কার্ট, মাথায় ছোট জর্জেটের ওড়না। ফর্সা লাবণ্যময় বদনে বেশ মানিয়েছে। সে বান্ধবীর উদ্দেশ্যে ফিসফিসিয়ে বলে, দেখেছিস, দুজন একই রঙের পোশাক পরেছে। রওশন ভাইয়াও তো একই রঙের শার্ট পরেছে, ওটা চোখে দিচ্ছে না তোর? এত জ্বলিস কেন বান্ধবী? মারিয়া ভুরু নাচিয়ে রসিকতার সাথে ব্যঙ্গ করে বলে। সুরেলা ভেঙচি কাটল। ততক্ষণে রওশন ও রূপসা তাদের সম্মুখে দাঁড়িয়ে। কিশোরী চঞ্চলা রূপসা উৎসুক গলায় বলে, সুরাপা, আমাদের দেখে পালাচ্ছিলে কেন? আমি কিন্তু দেখেছি তুমি আমাদের দেখেই মারিয়া আপুকে নিয়ে রাস্তা উল্টো পথে হাঁটলে। সুরেলার ইচ্ছে করে রূপসার সুন্দর মুখে গোবর ঘষে দিতে। এই মেয়েটা এত ফটো ফটো করবে কেন? সুরেলা কিছু না বলে বান্ধবীর দিকে তাকিয়ে গোমরা মুখে। মারিয়া হাসে বান্ধবীর গোমরা মুখ দেখে। কথায় আছে না, যাকে দেখতে নারী তার চলন বাঁকা। একদম মিলে যায় কথাটা। মারিয়া ভদ্রসুলভ হেসে বলে, আসলে আমি ওকে ট্রেনে নিয়ে যাচ্ছিলাম আমাদের বাড়িতে। তোমরা নামি দামি মানুষ, তাই একটু ভয় একটু লজ্জা। সুরেলা নত মুখে সায় জানায়। রওশন ভুরকুচকে বলে, মানুষ আবার নামি দামি হয়? আজ জানলাম। আমি তো জানি সবাই মানুষ, কিন্তু মানুষের আবার শ্রেণী বিভাগ করে রেখেছো তোমরা। সুরেলা আর চোখে গম্ভীর মুখ মানবটার পানে এক নজর ফেলে রওশনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে,
কোন যুগে থাকেন আপনি? হ্যাঁ, শ্রেণী বিন্যাস তো সেই যুগ যুগ ধরেই উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত, বিভিন্ন প্রেক্ষাপটের ভিত্তিতে বিভিন্ন শ্রেণীর ভাগ করা আছে। এক এক শ্রেণী অপর শ্রেণীর মানুষকে ভিন্ন চোখে দেখে। উচ্চাবিলাসী লোকেরা আমাদের মতো নিম্নবিত্তের মানুষই মনে করে না। সবাই একরকম নয় সুরেলা। তুমি কি আমাদের পর নাকি? প্রাণপ্রিয় বন্ধুর আদরের বোন তুমি, আর তুমি সুরেলার বান্ধবী মানে আমারও বান্ধবী হলে। রওশন মাহবুব সুরেলার প্রতি উত্তরে বলে ওঠে। মারিয়া মুচকিয়ে হেসে বলে, বন্ধুর বোন আপনার বোন, আর বোনের বান্ধবী আরেক বোন। এটা কেমন লজিক হলো? বন্ধুর বউ যেমন আমার বউ হবে না, তেমনি বন্ধুর বোনও আমার বোন মোটেই না। রওশন মাহবুবের স্পষ্ট গলা, হাসি মুখেই বলে ওঠে। মারিয়া তেসরা নজরে তাকাই তার দিকে। আগাগোড়া ভদ্রলোকই মনে হচ্ছে তো। নরিচ মাহবুবের সাথে চেহারার আচরণ কোনোটারই মিল খুঁজে পায় না। সুরেলা প্রসঙ্গ পাল্টে জিজ্ঞাসা করে, এভাবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলা কেমন দেখায়? হেঁটে হেঁটে কথা বলি। আপনারা কোনে যাইবেন? শুরুতে শুদ্ধ ভাষাই বলো, শেষে আঞ্চলিক টোনটায় এসেই যায়। আর এমনিতেও আঞ্চলিক ভাষায় কথা বলার দোষ কোথায়? বাংলা যেমন মাতৃভাষা, আঞ্চলিক ভাষাও মায়ের ভাষা। মায়ের মুখে শুনে যে ভাষা রপ্ত করা হয়েছে, সেই ভাষা ভোলা অতই সহজ? সুরেলার কথায় রূপসা তার পাশে পাশে হেঁটে চঞ্চল গলাই বলে, তোমাদের বাড়ি যাচ্ছি সুরাপা, আমার কিছু স্যুট সেলাই করার আছে। চাচি আছে তো বাড়িতে? হ্যাঁ, বাড়িতেই। সুরেলার ছোট্ট জবাব। অজানা কারণে মেয়েটার সাথে তার কথা বলতে ইচ্ছে করে না, অথচ মেয়েটার কোনো আচরণ এখন পর্যন্ত কটু ছিল না। মারিয়া রূপসা একে অপরের সাথে হাঁটতে হাঁটতে কথার ঝুলি খুলে বসে। ক্ষেতের মধ্যে সরু চাপা আলে তিনজন হাঁটা একটু কষ্টকর, তাই সুরেলা তাদের পেছনে হাঁটে। গ্রামীণ ধান খেতে মাঝ বরাবর মেঠো পথ, চারপাশে বসন্তের হাওয়া বয়ে বেড়ায়। দূর হতে বসন্ত দ্রুত প্রেমবাসী বাজি ক্ষণে ক্ষণে, সেই বাসি তীক্ষ্ণ ধারালো সূচ খোঁজে দেয় চিত্র বরাবর। পরনে জোয়ারে এলোমেলো বায়ুমণ্ডল, নীলাম্বরী মিষ্টি রোদ্দুরের হাতছানি খেলা করে বেড়ায়। মাথায় ওড়না টান। গমগমে আওয়াজ কানে বাজতেই এক অন্যরকম শিহরণ বয়ে যায় হৃদয় ঘেঁষে। বাতাসে সুরেলার মাথা থেকে সুতির ওড়না পড়ে গিয়েছিল। সুরেলা মাথায় ওড়না টেনে যান্ত্রিক মানবের মতো হাঁটতে থাকে। সে তো ভেবেছিল পেছনে রওশন ভাই, কিন্তু এত স্বয়ং রাজা ধীরাজ। সুরেলা হাঁটার গতি বাড়িয়ে মারিয়ার পাশে হাঁটার চেষ্টা করে, কিন্তু পায় না। তবু ইবির ভিতরে চিবির বাসা বোনার জন্য ছটফট করে। সাথে সাথে চাপাসারে ধমক ধেয়ে আসে। কই মাছের মতো ছটফট করছিস কেন? আর হাতে কি ওগুলো? ময়লা লেগে আছে? নরিচ ভুরকুচকে জিজ্ঞেস করে। সুরেলা থেমে দুহাত বাড়িয়ে দেখায়। এক হাত অক্ষত আম, অপর হাতে আদা খাওয়া কাছে আমের টুকরো। আম এগুলো। আর কোথায় ময়লা দেখতে পান? সুরেলার প্রশ্নে নরিচ থেমে যায়, ভুরকুচকে বলে, নিশ্চয়ই গফুর কাকার বাগান থেকে চুরি করে আনলি। ধুয়েছিস সেগুলো? না ধুয়েই সাবার করছিস? সুরেলা ছোট ছোট চোখে চায়। আম ধুয়ে তারপর খাওয়ার ধৈর্যটুকু তার নাই। এই আম কাঁচা মিঠা, আমের স্বাদ এই নবাব পুত্তর কিভাবে বুঝবে? সে আমি আরেকটা কামড় বসায়, কচকচ শব্দ করে চিবিয়ে খায়। হালকা টকে মুখ কুচকে যায়। ভাই, গফুর কাকার অনুমতি লইয়াই আম গাছে উঠছিলাম, আর গাছ থেকে পাড়া টস টসা আম। এটা ধুইয়া খাইলে স্বাদ কইমা যাইব, বুঝলেন? হাইজেনের জন্য ওড়নায় 2টা ঘষা দিছি, ব্যাস হইয়া গেছে। নওরিজ মাহবুবের মুখোপই সুবিধা না। সুরেলা কচকচ শব্দে কাঁচা আম চিবুতে চিবুতে মিটে মিটে হাসে। এসেছেন খুঁতখুঁতে লাট সাহেব, একে তো পচা ডোবায় ছুঁড়ে হাবুডুবু খাওয়ানো উচিত। রওশন এসে সুরেলার অপর হাতের আমটা ছিনিয়ে নিয়ে নিজেও কামড় বসায়। ভাই, এই তোমার অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাবের চিকিৎসা করো রিজ ভাই। এরকম থাকলে কপালে বউ জুটবে না। জানো সুরেলা রিজের নানি একটা মেয়ে পছন্দ করেছিল,
রিজ ভাইয়ের জন্য। মেয়েটা দেখতে ভালোই, রূপে গুণে একদম রিজ ভাইয়ের যোগ্য। তবে ইনি মহাশয় নাক ছিটকিয়ে বলে মেয়ের নাকি দাঁতে তবে ইনি মহাশয় নাক ছিটকিয়ে বলে মেয়ের নাকি দাঁত হলদেটে। নিশ্চয় ব্রাশ করে না। কি উটকো বাহানা! বিয়ের কথা সেখানেই স্থগিত। তাহলে তুমি বলো, আমাদের ভবিষ্যৎ ভাবির কপালটা ঝামা ঘষা দিতে হবে না? সুরেলার মুখটা হা হয়ে যায়। হলদেটে দাঁতের জন্য বিয়েতে মানা করে দিল। মেয়েটা মানা করার কারণ শুনে নিশ্চয়ই লজ্জায় মুখ লুকিয়ে রেখেছিল। সে হা করা মুখটা বন্ধ করে বলে, আপনার রিজ ভাই বিয়ে করে ছাই দিয়ে ঘষে ঘষে হলুদ দাঁত ফকফকা করে দিতে পারত। এত গুণবতী রূপবতী মেয়ে হাতছাড়া করা মোটেও ঠিক হয় নাই। নরিজ চোখ পাকিয়ে তাকায়। রওশন হো হো করে হেসে বলে, আইডিয়াটা মন্দ নয়। ভাইয়া, মেয়েটার বিয়ে এখনো হয়নি, কথাবার্তা আগাতে পারো। মশকরা হচ্ছে আমার সাথে? সামনে হাট, যত সব ফালতু কথা নিয়ে রাস্তায় তামাশা হচ্ছে। ধমকে বলে ওঠে নরিজ মাহবুব। সুরেলা কেঁপে উঠল যেন। কি গলারে বাবা! সে তড়িঘড়ি পা চালালো। রওশন মৃদু হেসে গুনগুন সুর তুলে হাঁটা দেয়। নরিজ গম্ভীর মুখে বড় বড় পা ফেলে সবার পেছনে হাঁটে। মেজটা তুঙ্গে তার। ২ নম্বর সরোজপুর ইউনিয়ন পরিষদের কার্যাবলী অব্যাহত। পরিষদে নানান গ্রামের নানান লোকজনের আনাগোনা। এক একজন এক এক দরকারে নিজ সমস্যার সমাধানের জন্য উপস্থিত হয়। আজকে অত্র ইউনিয়ন পরিষদে বয়স্ক ভাতার টাকা বিতরণ করা হচ্ছে। তাই তো ইউনিয়ন পরিষদে লোকের লোকারণ্য। বৃদ্ধা লোকজন লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে আছে লাইন ধরে। অনেকেই হাত পায়ের বদৌলতে দাঁড়িয়ে। অনেকেই সিও নাতি নাতনির সাথে নিয়ে এসেছেন। সেই বাচ্চাগুলো রৌদ্রে পুড়ে পুরো মাঠে দৌড়ে খেলছে। ইউনিয়ন পরিষদের বাম পাশে বহুকাল পুরনো কড়ি গাছ আছে। সেটাই শান বেঁধে বসার ব্যবস্থা করা হয়েছে। পাশে এক মুদি দোকানি চায়ের কেতলি হাতে কাপে চা ঢালতে ব্যস্ত। আজ তার ব্যস্ততার অবকাশ নেই। তারই দোকানের কাঠের বেঞ্চিতে বসে আছে অত্র এলাকার চেয়ারম্যান নোমান মাহবুব। চায়ের কাপে চুমুক দিচ্ছে আর উপস্থিত কিছু বুজুর্গদের সাথে টুকটাক কথা বলছে। তাদের স্বল্প দূরত্বে দাঁড়িয়ে আছে তার সাথে আসা কিছু দলের লোকজন। তাদের ভিড়ে সালাহ উদ্দিনও উপস্থিত। সিগারেট ফুঁকে সহকর্মীদের সাথে যুক্তি তর্কে ব্যস্ত। আলাপচারিতার মাঝে কালাম নামক লোকটা বলে, সুজন মিয়ারে দেখলাম সেই দিন পাতি চামচা করে নিয়া সিনানের গ্যারেজে বইসা আড্ডা দিতাছে। সালেহ উদ্দিনের টনক নড়ে। আলাপে নিচ্ছেলের নাম আশায় সিগারেট ফেলে কৌতূহলের সাথে বলে, কি কও মিয়া, সাদাসিধা বেফার পেশাও কেন? আমার পোলার কাম কইরা খায়, দোকানে চোর চারটা সব ধরনের লোকেই আসে, তাই বইলা সন্দেহ করবা? মহিন নামক আরেক যুবক গোছের লোকটা কটাক্ষে সুরে বলে ওঠে, চাচা মিয়া, শাক দিয়া মাছ ঢাকার চেষ্টা করতেছ না তো? সিনানের হাব ভাব ভালো লাগে না আমার কাছে। কিছুদিন হলো শুনতাছি কি জানি দল বানাইব, সুরজ মিয়ার সাথেও কথাবার্তা কয়। বলি চাচা, একটু খোঁজ খবর রাইখো। আমরা তো তোমারে সময় থাকতেই সাবধান করতে চাইলাম, তাই বললাম। সালেহ উদ্দিনের মুখশ্রী জুড়ে আধার নামে। থমথমে মুখে ভাবে কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়। তারও কানে কিছু কিছু বাতাস আসে। এলাকার আরও কিছু যুবকদের সাথেও দেখা যায় ছেলেকে। না, ছেলেটা একটু শাসনে রাখতে হবে। এমনিতে একরোখা তার ছেলেটা কারোর কথাই শুনে না। নিজের মনে যা আসবে তাই করবে। এরই মধ্যে নোমান মাহবুব চা শেষ করে এগিয়ে আসে। তার আগমন আলোচনা সেখানে সমাপ্ত হয়। নোমান মাহমুদ দুহাত তুলে ঘাড়টা বাঁকিয়ে ব্যায়াম করে নেয়। হাসি মুখে বলে, কি কথা হচ্ছিল? আমাকে দেখে চুপ করে গেলে কেন সবাই? আমিও শুনি। সালেহ উদ্দিন নত মুখে দাঁড়ায়। কালাম দাঁত গেলিয়ে বলে, ভাই, আসলে সালাউদ্দিনের ছেলে সিলাম আছে না,
চিনেন কি? হ্যাঁ, ওই খিট খিট মেজাজের চেহারা দেখতে ছেলে, মেজাজটা খুবই চড়া। কেন, কি হয়েছে ওর? সালে ভাই কোনো সমস্যা? চেয়ারম্যানের কথায় সালেহ উদ্দিন কিছু বলবে, তার মুখের কথা কেড়ে নিয়ে কালাম বলে, ওই সিনানের দোকানে প্রায় সবুজ মিয়া দলবল নিয়ে আড্ডা দিতে দেখা যায়। তাছাড়াও সিনানও বেশ কয়েকদিন হইল গ্রামের চ্যাংরা পোলাপান্যে নিয়া কি যেন দল খুলব, সেই কথাই বলতেছিল। নোমান মাহমুদ নতমুখী সালেহ উদ্দিনের পানে তাকি গম্ভীর গলায় বলে, এসব কি শুনি সালে ভাই? তুমি সেই প্রথম থেকেই আমার জন্য কাজ করে, তোমার ছেলে আমার ছেলের মতো নই। সে আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে না তো? কি যে বলেন না ভাই, আপনি আমার করে এলাকার সুনামধন্য ব্যক্তি, আপনি যে বড় ভাই মানি। আমার পোলাটা একটু তার সেরা, তবে দিলটা খুবই ভালো। কালামের হয়তো বা বোঝার ভুল হয়েছে, ওরে তো আপনিও চেনেন। তারপরও আমি ওর লগে কথা কমুনি, উল্টাপাল্টা কিছু পাইলে আমি নিজে পিঠ ছিলা নেবো। নোমান মাহবুব প্রসন্ন হাসে, একরকম পাগলাগোজের অন্ধভক্তগুলো মন্দ নয়, এদের যা হুকুম করা হবে খুশি মনে করবে। সে সালেউদ্দিনের সাথে কাঁধ মিলিয়ে হাঁটা দেয় মাঠ বরাবর, হেসে বলল, তুমি আমার পছন্দের লোক, বুঝলে সালে? এই নাও, বড় দেখে একটা মাছ কিনে তোমার গিন্নির হাতে দিও। বলেই সদয়েক টাকা পকেটে গুজে দিল। সালেউদ্দিন মানা করতে চাইল, নোমান মাহবুব পাত্তা না দিয়ে রেখে দিতে বলে, একটু নির্জনে নিয়ে গিয়ে বলে, তোমার মেয়েটা বড় হয়েছে তাই না? কোন ক্লাসে পড়ে যেন? সালেহ উদ্দিন যেন বিপাকে পড়ে। মেয়ে তো বড় হয়েছে সে জানে, কিন্তু কোন ক্লাসে পড়ে তার মনে নেই। আসলে মেয়ের বিষয়ে সে খুব একটা বলতে পারবে না, সে মনে করার চেষ্টা করেও ব্যর্থ হয়। লাইনে কি ট্রেন পড়ে খেয়াল নাই ভাই, আমি মূর্খ মানুষ। নোমান মাহবুব হেসে বলে, আরে এখন মিনমিন করে করছো কেন? পুরুষ মানুষ কথা বললে যেন 10 গ্রামের মানুষ শুনতে পায়। সে যাক, মেয়ে তো, তাহলে বিয়ের উপযুক্তই। বিয়ে শাদী দেওয়ার কথা ভেবেছো কি? পুঁজি টুজি কিছু জমিয়েছো? সালেহ উদ্দিন লজ্জা পাই খানিকটা, তবুও নিজ গরিমা বজায় রাখতে বলে, বিয়া তো দেবারও চাই। আমার গরিব মানুষ ভাই, আমরা গরিব মানুষ ভাই, নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। আর পুঁজি জোগাড় করা, তয় ফোলাটা মনে হয় কিছু জোগাইছে। আর বিয়ের প্রস্তাবও আইছে মেলা, তো ভাগে মেলে না। আমার হাতে একটা পোলা আছে, তুমি বলো তো কথা আগাই। কোনো প্রকার পুঁজি টুজি লাগবে না, শুধু মেয়েটাকেই নেবে। সালেহ উদ্দিনের মুখটা উজ্জ্বল দেখায়, যৌতুক ছাড়াই মেয়ে নিবে, এ তো অলিক স্বপ্ন বই কিছু না এ যুগে। সে অতি উৎসাহের সাথে বলে, আপনি যা ভালো বোঝেন ভাই, আপনার করেই মাইয়া, বোঝাটা ঘাড় থেকে নামাতে পারলেই আমি স্বস্তির শ্বাসটা নিই। নোমান মাহবুব তার পিঠ চাপড়ে বলে, আমাদের মহিরের কথা বলছিলাম। বাপ মা মরা এতিম ছেলেরা, তুমিও তো চেনো, স্বভাব সুলভ ভালোই। আমার কাছেই তো মানুষ হলো। ছেলেটারও বিয়ের বয়স হয়ে গেছে, ওরা ছেলেটার একজন সাহারা হবে। কোনো ঝুট ঝামেলা নেই, শ্বশুর শাশুড়ি বিহীন শান্তির সংসার হবে। সালেহ উদ্দিনের উজ্জ্বল মুখটা নিবিষ্টে কালো হয়ে আসে। ওই মহির 1 নম্বরে জোচ্চোর ছেলেটা, না আছে পড়াশোনা না আদব কায়দা, তাদের সাথে বসে মদ পানি খায়। মেয়ের প্রতি তার খুব একটা টান না থাকলেও এরকম একটা ছেলের হাতে তুলে দেওয়ার কথা ভাবতেই পারে না। তবে চেয়ারম্যানের সামনে তা মুখ ফুটে বলতে পারে না, তাই বাহানা দেয়। মাইয়ার বড় অভিভাবক ওর ভাই, আমি যাই বলি না কেন ওর কথাই আসল। আমি ওর লগে কথা কইয়া দেখি কি কয়, আপনারই পরে জানামুনি। অপরাহ বেলায় গোড়পাড়ে বেঁধে রাখা কিছু গরু হাম্বা হাম্বা ধ্বনিতে ডেকে চলেছে অনবরত। তার গলার ডাকটা বেশ চড়া, মালিকের মতোই হয়তোবা। গরুটা সিনান সালেহের সদ্য বিবাহিত বউ বলা চলে। সিনান সালেহ গতকাল
হাট থেকে গরু কিনে এনে গলা বাজিয়ে বলেছে, সবাই বিয়া কর বইলা কানের কাছে ভ্যাবা করতেছিল। তাদের মুখ বন্ধ রাখার জন্য হাম্বা নিয়ে আসলাম। এইটা আমার নতুন বউ, নাম তার বিউটি। যত্ন আত্মীতে একটু খামতি হইলে সব কোটারে বাড়ি ছাড়া করবো। তার হুকুম ফরমানের পর সবাই মুখ টিপে হেসেও ছিল, তবে কেউ কিছু বলার সাহস করেনি। সিনানের অনুপস্থিতিতে তার মা শান্তি বেগম গরুটা দেখাশোনার কাজে নিয়োজিত। গরুটা নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারছে না হয়তোবা। হাট থেকে আনার পর থেকে অনবরত ডেকে চলেছে। চারিভর্তি খুদভুসি কিচ্ছুটি মুখে নিচ্ছে না। সেই খুদভুসিতে ছোট ছোট বিহঙ্গের দল হামলা চালিয়েছে। চড়ুই, দোয়েল, শালিক, বুলবুলি সব এসে ঠুকরে ঠুকরে খাচ্ছে। পাশের বাড়ি শোভিতের মুরগিগুলো আসছে ক্ষণে ক্ষণে। শান্তি বেগম উঠোনে বসে হো হো স্বরে তাড়িয়ে দিল, আবারও এসে হামলা চালায়। শেষমেশ তিনি সুরেলাকে বলে, শাড়িটা টোপা দিয়া ঢাইকা রাখ, কি এক যন্ত্রণা টাইনা আনলো, খালি হ্যাঁ হ্যাঁ করবো। সুরেলা ভদ্র মেয়ের মতো গরুর চাইটা ঢেকে আবারও ফিরে আসে। তার বান্ধবী মারিয়া একটু আগে বাড়ির উদ্দেশ্যে চলে গেছে। উঠোনে পাতা কাঠের চেয়ারে স্বল্পক্ষণের কুটুম্ব বসে আছে। তাদের সামনে কাঠের টুলের ওপর চানাচুর বিস্কিট সাজিয়ে রাখা হয়েছে, সাথে পানি ভর্তি 3টি কাচের ঝকঝকি গ্লাস। রওশন রূপসা বিস্কিট চানাচুর মুখে তুলল। নওরিচ মাহবুব চুপচাপ বসে বাটন ফোনে গুতোগুতি করছে। সুরেলা দাঁতে দাঁত পিষে দাঁড়িয়ে থাকে। অহংকারী লোক। সুরেলার মা শান্তি বেগমও খানিকটা অপ্রসন্ন হয়। ভদ্রতার খাতিরেও একটা বিস্কিট নিতে পারত। এগুলো তো দোকান থেকেই আনা, প্যাকেটজাত বেকারি দ্রব্য। সে মলিন সুরে নওরিচের উদ্দেশ্যে বলে, বাবা, আমরা গরিব বইলা কি আমাগরও বাড়ির পানি পর্যন্ত খাওয়া যাইবে না? একটা বিস্কুট মুখে দাও, এর আগেও একবার আইসা খালি মুখে গেছি লাগা। নওরিচ মাহবুব ইতস্তত বোধ করে বাটন ফোনটা পকেটে রেখে দেয়। কাঠের টুলে রাখা বিস্কিটের দিকে তাকায়, তবে তার দৃষ্টি আটকায় কয়েক ডিগ্রি এঙ্গেলে ঘুরে উঠোনের একপাশে থাকা মুরগির বিষ্টার উপর। সাথে সাথে নজর ফিরিয়ে নিল। কাজের কাজ কিছুই হয় না। তার এই ছোটোখাটো বিষয় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সে তো ভদ্রতা বজায় রাখতে হাত বাড়িয়ে দিবে। রওশন হাতে চানাচুর তুলে মুখে পুরে পড়ল, আরে চাচি, ওর কথা ছাড়েন তো। ভাইয়া নতুন সাবান ব্যবহার করার আগেও 2-3 বার ধুয়ে নেয়। ও সিরিজ সমস্যা আছে ওর। সব বিষয়ে বাড়াবাড়ি রকমের খুঁতখুঁতে স্বভাব। সুরেলাও সুযোগ লুফিয়ে নিয়ে মায়ের উদ্দেশ্যে বলে, মা, রাখ তোর সাদা সাদি। গরিবের ঘরে হাতির পাড়া পড়ছে এই অনেক। গরিবের বাড়ির কিছু মুখে দিলে তো হ্যার মান সম্মান সব মাটিতে হাহাকার করব। তুই আর সাদিস না তো। নওরিচ শানিত চাহনি নিক্ষেপ করে সুরেলার উপর একটা বিস্কিট নিয়ে পুরোটুকু মুখে ঢুকিয়ে চিবুতে থাকে। সুরেলার মুখে চাপা হাসি। শান্তি বেগম যেন শান্তি পেল। সে প্রসন্ন হেসে বলে, অনেক বড় হও বাবারা, আমি অনেক খুশি হয়েছি। রোশন বাবা তো প্রায় আইসে সিনের সাথে, তুমি তো আসো না। মাঝে মধ্যে আইসা এই অভাগী চাচিরে একটু দেখা যাইও। আসবো চাচি। আপনিও তো আর চেয়ারম্যান বাড়ি যান না। আগে প্রায় সময় যেতেন, এখন তো ভুলেও যেতে দেখি না। রাস্তা ভুলে গেছেন নিশ্চয়ই। নওরিচ মাহবুবের সহজ গলা সুরেলা তীক্ষ্ণ দৃষ্টি ফেলে তাকায়। শান্তি বেগম খুশি হয় ঢের। আসলে বাড়তেই থাকি, টুকটাক সেলাইয়ের কাজ করি, তাই যাওয়া হয়ে ওঠে না। তাই রাস্তা ভুলি নাই। জামু 2-1 দিনের মধ্যেই, তোমার বিয়ার দিন জামু, দাওয়াত দিবা না? হাসতে হাসতেই বলে শান্তি বেগম। নওরিচ একটা পানির গ্লাস তুলে ছোট চুমুক বসিয়ে রেখে দেয়। আর চোখে সুরেলাকে এক পলক দেখে নিয়ে মুচকি হেসে বলে, কেন নয়? আমার বিয়েতে আপনি মুখ্য ভূমিকা রাখতে চলেছেন চাচি, আর আমিও আসবো শীঘ্রই। শুনেছি মেয়ে বিয়ে দিবেন, তখনই না হয় আসলাম। শান্তি বেগম খুশিতে বাকবাকুম হয়ে উঠল যেন। তবে সুরেলার প্রসঙ্গ আসতেই গোমরা মুখে বলে, ওরে নিয়াই তো চিন্তার শেষ নেই। যার আমানত তার হাতে সইপা দিলে বাঁচি, কিন্তু ভাগে মেলে না।
ওর আর সিনানের এত বাস কোষ, যেন মাইয়া আমার আসমানের পরি। এই তো ঘুইরা ফিরা কাইল্লা। সুরেলার ভালো লাগে না কথাগুলো, অজান্তে চোখ ভিজে আসে। এভাবে বলতে পারলো মা? সে কালো বলে কি তার কোনো ইচ্ছে অনিচ্ছা শখ আহ্লাদ থাকতে নেই? একটু শখের রাজকুমার থাকা নিষেধ। সে হনহন করে শফিদের বাড়ির দিকে চলে যায়। নওরিজ গম্ভীর মুখে তার প্রস্থানের দিকে তাকিয়ে রয়। মলিন আখি যুগল যে জলকোনায় টইটম্বুর। রওশন ডাকে সুরেলাকে, সুরেলা শোনে না, চলে যায় তার মতো। রওশন শান্তি বেগমের দিকে তাকিয়ে বলে, চাচি, সুরেলা মন খারাপ করলো তো? এভাবে কে বলে? ও তো কালো না, উজ্জ্বল শ্যাম গায়ের বরণ। মায়াবী মুখটা দেখলে আপনার মেয়ের জামাই কুপগাত। রূপসাও ভাইয়ের সাথে সুর মিলিয়ে বলে, শুধু কি মায়াবী নাকি? সুরাপু চোখগুলো কত সুন্দর, বড় বড় ডাগর ডাগর। চোখের পাপড়িগুলো মিচমিচে কালো, তবে চোখের মণিগুলো একেবারে ভিন্ন রকম। ওই চোখে তাকালেই তো ডুবে যাওয়া ছাড়া উপায় নেই, তাই না রিজ ভাই? নওরিজ মাহবুব গমগমে সুরে ছোট্ট করে বলে স্বীকৃতি দেয়। সব দোষ তো ওই গম্ভীর কাস্তিমান নয়ন যুগলের। শান্তি বেগম আঁচলে মুখ ঢেকে স্বল্প হাসে। মন খারাপ করেনি, আর সবার এসব কথা শুই না সইয়া গেছে ওর। একটু পরেই ঠিক হয়ে যাইবনি। ভাই, তুমি শীঘ্রই কোনো ব্যবস্থা করো। এই ফকিন্নির মেয়ের আমি কখনো ছেলের বউ করব না। সে ছেলে যতটা পাগলামি করুক, তুমি শুধু মেয়েটার কোনো ব্যবস্থা করো। রমজান মাহবুবের কথায় নোমান মাহবুব বিস্তর হাসে। ভাইয়ের কাজ চাপড়ে আশ্বাস দেয়, শান্ত গলাতেই বলে, তুই চিন্তা করিস না রমজান, আমি অর্ধেক কাজ সেরে ফেলেছি। ময়ূরের সাথে মেয়েটার বিয়ের প্রস্তাব দিয়েছি সালেউদ্দিনের কাছে। যদিও সালেউদ্দিন এখন কিছু বলেনি, তবে সে আমার এক পালতু কুত্তা, মানা করতে পারবে না। তারপরও আমি আবার কথা বলবো। রমজান মিয়া স্বস্তির শ্বাস ফেলে। 2 মেয়ে আর একটা সোনার টুকরো ছেলে তার। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন আরেকটা 8ম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায়। মাধ্যমিকের পাঠ চুকালে তাকেও পাত্রস্থ করবেন বলে সিদ্ধান্ত নিয়েও ফেলেছেন। তবে ছেলেকে নিয়ে তার বড্ড আশা। স্নাতক পাশ করে বাড়ি ফিরল, মাস্টার্স কোর্সে ভর্তির জন্য অপেক্ষায়। কিন্তু হঠাৎ ছেলের মতিভ্রমে তিনি বেজায় রুষ্ট। শেষমেশ কিনা ফকিনিজি তিনি এটা কখনোই হতে দিবেন না। ভাবতে ভাবতে রমজান মিয়া দাঁত কপাটি পিষ্ট করে। তন্মধ্যে উপস্থিত হন বাড়ির বড় গিন্নি, চেয়ারম্যান নোমান মাহবুবের সহধর্মিণী রেবেকা বানু। আর পরে কাতান শাড়িতে মুচকি হেসে এগিয়ে আসে। সোফায় বসে আঁচলে চাবির গোছা বাঁধতে বাঁধতে বলেন, রমজান ভাই, রওশনটা এমন কেন হলো? বাপ চাচা মান্য করে না, বংশ গরিমা ধুলোয় মিশিয়ে দিতে উঠে পড়ে লেগেছে দেখছি। একটু শাসনে রাখিয়েন, হাতছাড়া না হয়ে যায়। সঙ্গদোষে কিন্তু লোহাটাও ভেসে বেড়ায়। কথাগুলো যেন রমজান মিয়ার ভেতরের ক্ষোভটা বাড়িয়ে দিল। ছেলে যে ফকিন্নির বাচ্চার সাথে ঘুরে বেড়ায়, গলায় গলায় ভাব জাগে বলে, ওই নিশ্চয়ই ছেলেটার কানে কুমন্ত্রণা জপে বোনকে ঘাড়ে তুলে দিতে চাইছে। কিন্তু তিনি তা হতে দিবেন না। সে থমথমে সুরে বলে, কি করবো ভাবি, ছেলে কথা শোনে না। মায়ের আঁচলে থাকে সবকটা। আপনি একটু বুঝিয়ে বলবেন, আপনাকে মান্য করে ঢের। তা তো অবশ্যই, তবে আমি অবাক হই, খান বংশের ছেলে হয়ে ওই জোলাবাড়ি ঘুরঘুর করে। আর ওই ঝিয়ের মধ্যে আছেটা কি? না রূপ না সুরত, মুখে মুখে তর্ক করে বেয়াদ্দপ। রওশন আসুক, আমি বুঝিয়ে বলবো। দুনিয়ায় কি সুন্দর সুরতের মেয়ের অভাব নাকি যে নর্দমায় তাকাতে হবে? আমার ছেলে রিজকে দেখেও তো কিছু শিখতে পারে নাকি? সবসময় তার পছন্দ প্রথম শ্রেণীর, নিচের দিকে তাকাবেই না, তার নজরই নীলাম্বরে। গর্বের সাথে বলে ওঠে রেবেকা বানু। তার ক্ষুদ্রূপ ধারালো বাক্যে অহংকার ঠিকরে ঠিকরে পড়ে। রমজান মিয়াও বাতিজার প্রশংসায় সহমত জানায়। যেমন ছেলেটার চিন্তা ভাবনা, তেমনি তার ধারালো ব্যক্তিত্ব। কথা তো বলবে না, যেন হুকুম তালিম করবে।
তার কথার পৃষ্ঠে খোদ নোমান মাহবুবও ভাষা হারিয়ে বসেন। কখনো কখনো প্রয়োজনে বেশি আত্মবিশ্বাস ভারীভাবে আঘাত করে ভাবি। তবে আমাদের রিচ সবার থেকে আলাদা, ওর ভাবনা চিন্তার জগৎটাও ওর মতোই আলাদা। সামিনা খাতুন বলতে বলতে এগিয়ে আসেন ট্রে হাতে, টেবিলের ওপর রেখে শ্যামাইয়ের বাটি একে একে সকলের হাতেই দেয়। রেবেকা বানু তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তার উপর। সামিনা খাতুন মুচকি হাসেন। নোমান মাহমুদ চামচে ভরে শ্যামের মুখে নিয়ে প্রসন্ন হাসেন। দেখতে হবে না ছেলেটা কার। ছেলে আমার মাশাআল্লাহ, কোনো দোষ নেই, তবে রক্তটা একটু গরম। এটা দোষ হিসেবে নেবে না। যুবক ছেলে রক্ত টকবক না করলে সে কিসের পুরুষ? তবে সামিনা, চিন্তা করো না, কালকেই রহস্যের ঝামেলা ছাড়াই করে আসবো। সামিনা খাতুন ভাসুরের কথায় মৃদু হেসে রেবেকা বানুর পাশে দাঁড়িয়ে থাকে। জুতোর আওজে সবে পাশে তাকায়। সাদা কেডস পরে ধূসর রঙের শার্ট প্যান্টে নওরিজ মাহবুব এগিয়ে আসছে। মুখোবই বরাবরই মতোই গম্ভীর। জোড়া মোটা ভ্রু যুগল সর্বদা কুঁচকে থাকে। সে এসে বাবার পাশে বসে জিজ্ঞেস করে, কিসের ঝামেলা ছাঁটাই করার কথা চলছে আব্বা? কোনো সমস্যা হয়েছে নাকি? আমাকে জানাননি তো। নোমান মাহবুব প্রসন্ন হাসেন। তার কাজে ছেলের তদারকি করতে দেখে ভালো লাগে। আগে পিছে তার সব দায়িত্ব ছেলের হাতেই তো সঁপে দিবেন। এখন থেকেই হাতে হাতে কাজ করলে অভিজ্ঞ হবে, কেউ দমাতে পারবে না। তাছাড়া তার ছেলে দমে যাবার মতো পুরুষ নয়। তিনি হাসি মুখে প্রতি উত্তরে বলেন, ছোটখাটো শিকারের বাঘের কি কাজ? বাঘ নিশ্চয়ই মুরগির শিকার করবে না, তাই না আব্বাজান? নওরিজ গাম্ভীর্য বজায় রেখে সাই জানালো, তবে পাল্টা প্রশ্ন ছুটতে দেরি করে না। আব্বা, ইদানিং দেখছি আপনি জিলেপি প্রেমী হয়ে যাচ্ছেন। তাও কোনো ভালো মানের রুচিশীল হোটেল হলেও মানা যেত। ফুটপাতের মন্টু দোকানের জিলেপি। আব্বা, জিলেপির সাথে আরও কিছু পাওয়া যাচ্ছে নাকি সেখানে? নোমান মাহবুবের হাত থমকায়। হা করা মুখটা বন্ধ করে শ্যামে ভর্তি চামচ বাটিতে রেখে ছেলের দিকে তাকায়। সন্দেহভাজন ওই ধারালো চাহনি উপেক্ষা করে হেসে বলে, পাওয়া যায় তো। খুরমা, গজা, মিষ্টি আরও অনেক কিছুই বানায় মন্টু। বাবুজির হাত ভালোই, ট্রাই করতে পারিস। তবে তুই তো আবার খুঁতখুঁতে স্বভাবের, ওই পরিবেশে তোর সাথে যাবে না। আব্বা হাওয়ায় উড়ে এলো কিছু খবর। আশা করি দূরেই থাকবেন ওসব থেকে, নইলে সামনেবার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিতে হবে। ছেলে শান্ত গলার হুমকিতে ডরান না নোমান মাহবুব। হেসে ছেলের দিকে তাকাই। গম্ভীর মুখে বসে থাকা নওরিজ মাহবুব বাবাকে পরখ করে সূক্ষ্ম চোখে। নোমান মাহবুব ছেলের চাহনি লক্ষ্য করে বলে, আমি তো ইস্তফা দিয়েই চাই, তবে আগে আপনি এলাকার হাল সমাচার বুঝে নেন। আজকালকার যুগে সৎলোকের ভাত নাই। আপনি হয়তো ভুলে যাচ্ছেন, এই দুনিয়া ছলনা বই কিছু না। পর দুনিয়ার কথা স্মরণে রাখবেন। বলে নওরিজ অপেক্ষা করে না, সোফা ছেড়ে বসার ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হয়। রেবেকা বানু পিছু ডেকে সেমাই মুখে দিতে বলেন। নওরিজ সেমাইয়ের দিকে তাকিয়ে কুচকে যাওয়া ভুরু আরেকটু কুচকে নেয়। না জানি কত সময় সেমাই ঢাকনা ছাড়া ওখানে পড়েছিল। খাওয়ার প্রশ্নই আসে না। সে গম্ভীর মুখে পা বাড়াবে। নোমান মাহবুব শুধালো, কোথায় যাচ্ছেন? কাল মেম্বার এসেছিল একটা দরকারি। কথায় কথায় বলল আপনি নাকি মেম্বারের ছেলের জ্বর মেরেছিলেন। কোনো দুর্ব্যবহার করেছিল কি? 1 নম্বরের ক্যারেক্টারলেস জানোয়ারটা। মেম্বরের ছেলে তাই দাপট দেখিয়ে বেড়ায়। স্কুলের পেছনের দোকানে বসে অনর্গল সিগারেট টানে, সাথে বাচ্চা বড় সব মেয়েদের উত্তপ্ত করে বেড়ায়। আরও অনেক রিপোর্ট আছে। বেয়াদবটা আরেকবার সামনে পড়লে গরম পানিতে চুবিয়ে মারব। নওরিজের গমগমে ভারী গলা। নোমান মাহবুব মাথা দুলিয়ে ছেলের কথার পৃষ্ঠে জবাবে বলেন, ও, আমি মেম্বারের সাথে এ ব্যাপারে কথা বলবো। তুমি আগ বাড়িয়ে ক্রন্দালে জড়িও না। তা তুমি কোথায় যাচ্ছ এই ভর দুপুরে?
নেশারু ডাবলু নাকি কোথাকার মাস্তান নিয়ে এসেছে। যাই একটু দেখে আসি মাস্তানদের। কথা শেষ করে লম্বা লম্বা পা ফেলে চলে যায় নাওরিজ। নোমান মাহবুবকে চিন্তিত দেখায়। ছেলেটার মাঝে লড়াকু মনোভাব স্পষ্ট ফুটে ওঠে। কোনো ঝামেলা না হয়। নেশারু লোকজন ভারী ভয়ানক হয়। এরা নিজের কথা যতটুকু না ভাবে তার থেকেও শত্রুর কথা বেশি মনে রাখবে। প্রতিহিংসায় দাউ দাউ করে চলবে আর কিছু চোখে দেখবে না। টিনের গ্যারেজে বসে চকচকা একটা বাইক পরিষ্কারে ব্যস্ত সফি। কাজটা সে অতি আনন্দের সাথে করছে, কেননা বাইকটা তার ঢের পছন্দ হয়েছে। বাইকের ঝকঝকে আয়নায় নিজেকে দেখে স্বপ্নে বনে ফেলে একটা দামি লাল টুকটুকে বাইক কিনবে। তারপর লাল টুকটুকে বউকে বিয়ে করে বাইকে চড়ে দেশ বিদেশ ঘুরবে। আহা কি সুখ! কিন্তু বাইক কিনতে তো মনে হয় অনেক টাকা লাগবে। সে পরনের হাফ প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে তার মালকড়ি বের করে। যমুনা সেতু আঁকা 5 টাকার গোটা কয়েক কয়েন। এতে হবে কি? তার চিন্তার মাঝে সিনান সাহেলের ধমক কানে বাজে। শালা কামচোর, চোখ খোলা স্বপ্ন নাচো। বলি তোরে বেচলেও বাইরে টাকা হইব না, তাই দিবা স্বপ্ন বাদ দিয়া কাম কর। শফির দিলটাই টুকটুক টুকটুক করে ভেঙে পড়ল। তবে সে একদিন বাইক কিনবে, কিনে সিন ভাইয়ের দেখিয়ে দিবে। ওর সামনে বউ নিয়ে ঘোরাঘুরি করবে। তখন শালা খাসটা চেয়ে চেয়ে দেখবে, কেননা ওই খচ্চর সিনান সালেহের কপালে বউ জুটবে না। যে মেজাজ রে বাবা! বউ কবুল বলতে একটু দেরি করলে খেকিয়ে বলবে, নাটক করস লো গেদ্দি, বিয়ের পিড়িতে বইসে রং ঢং করস। কবুল বলতে এত সময় লাগে? এতক্ষণ পাড়াপড়শি সবাই মনে মনে সবাই কবুল বইলা আমার সাথে নিকানামা পইরা ফেলাইলো। তোমার কইতে শরম করে? থাপ্পড়ে যমুনায় ফেলাম। বিয়ার মায়েরই বাপ। তখন বউ কাজের সাথেই পগার পার। বিয়ার জুটবো না কপালে ভাবতে সফি হাসিতে ফেটে পড়ে একাই। সিনান চোখ পাকিয়ে যায়, ধমকে বলে, কাজ বাদ দিয়ে ভর দুপুরে ফ্যাক ফ্যাক করস কেন হারাম জাদা? তাও একাই? বলি ভূতেরা আচর করছেনি? সফি হাসি থামিয়ে দেয়। বাইক ভালোভাবে ধুয়ে সুতির ন্যাকড়া দিয়ে মুছে নেয়। হঠাৎ মাথায় কিছু খেলতেই সফি ন্যাকড়ার রশিতে টাঙ্গি বড় টায়ারের উপর বসে আর চোখে স্নানের দিকে যায়, যে কিনা লাল টুলে বসে কিসের যেন হিসেব নিকেশ করছে। সে মিনমিনিয়ে সুরে বলল, সিন ভাই, ধমক না দিলে একটা কথা কইতাম। তাহলে দরকার নেই, ধমক তো আমি আগে পিছে দিমুই। সফি ভেঙচি কাটলো বড়সড়। ধমকে তোয়াক্কা না করে বলে, রওশন ভাইয়ের বাইকটা আমার হেব্বি পছন্দ হয়েছে। বলি ভাইয়ের বোন মানে রূপসা আপারে যদি আমি বিয়ে করি, তাহলে ভাই হবুহু এমন বাইক যৌতুকে দিব না? দিলে আমি 2 পায়ে খাড়া। সিনান সালেহ ধমক দেয় না। কাঠের টেবিলে খাতা কলম রেখে সফির দিকে ঘুরে বসে। মুচকি হেসে ওর দিকে আঙ্গুল তুলে বলে, শালা তুই শয়তানের মনটা বড়ই ভালা, তোর বুদ্ধি জব্বর। চাষিরে বইলা প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করতেছি, তবে বিয়ের পরেও কিন্তু আপা ডাকিস না, লোকে মুখের উপর থুতু দিব আহাম্মক। সফি বুঝতে পারে না ভৎসনা করলো নাকি প্রশংসা। সত্যি কি মাকে বলে প্রস্তাব পাঠাবে? সিনান সালেহ আবারও স্বীয় কাজে ব্যস্ত হয়ে পড়ে। সফি উদাস মনে ঠোঁট উল্টায়। রূপসা আপা বউ হলে মন্দ হতো না, আসমানের পরীর মতো দেখতে। দেখলেই তো চোখ জোড়াই যায়। সে পুনরায় স্বপ্ন বুনে বাইকে বসে রূপসা আপারে নিয়ে দেশ বিদেশে ভ্রমণ করে। তবে কারোর হস্তক্ষেপে ঠাস করে স্বীয় অবস্থানে ফিরে আসে। মাথা ডলতেই রওশন মাহবুব নজরে আসে। সে দাঁত কেলিয়ে হেসে বলে, ভাই, বাইক পুরাই ঝকঝকা কইরা দিছি। আমি এত যত্ন কইরা জীবনেও দাঁতটাও মাজি নাই, যত সোহাগ কইরা আপনার বাইক পরিষ্কার করলাম। রওশন হেসে পকেট হাতে 100 টাকার কচকচা নোটটা সফির হাফ প্যান্টের পকেটে ঢুকিয়ে দেয়।
সফির দাঁত গেলানো প্রসারিত হয়। স্নান ভুরু কুচকে চাইলে সফি চুপসানো মুখে টাকাটা ফেরত দিতে নিবে। রওশন চোখে আশ্বস্ত করে স্নানের উদ্দেশ্যে বলে, এরকম করলে কিন্তু আর তোর গ্যারেজে আসবো না। বন্ধু বন্ধুর জায়গায়, ব্যবসা ব্যবসার জায়গায়, দুটোকে একসাথে করলে তো পথে ভাঙ্গা প্লেট নিয়ে বসতে হবে। সিনান কিছু বলে না। সফি সুযোগে টাকাটা পকেটে রেখে দেয়। ঘরে আসা লক্ষ্মীকে কে ফিরিয়ে দেয়। রওশন সিনানের পাশে আরেকটা টুল টেনে বসে। টেবিলের উপর একটা প্যাকেট রেখে দেয়। সিনান হিসেবের খাতা বন্ধ করে দেয়। মাংসের কড়া ঘ্রাণ নাকে বাজে। সে রওশনের দিকে তাকায় শান্ত চোখে। রওশন বোধ করি বন্ধুর চোখের ভাষা বুঝতে পারল। পিঠ চাপড়ে বলে, ভং ধরিস না তো। দুপুরবেলায় না খেয়ে থাকবো নাকি? আমি আবার টাইম টু টাইম খাই। তাই বাজারের আকবরের হোটেল থেকে ভুনা খিচুড়ি আনলাম, সাথে কষা খাসির মাংস। জমিয়ে খাওয়া দাওয়া চলবে। সফি, যা তো পানি আন জগ ভরে। এনেছি গোটা কয়েক প্যাকেট। সফি খুশি মনে জগ হাতে চলে যায়। জমিয়ে খাওয়া হবে আজ। সিনান গম্ভীর মুখে উঠে দাঁড়ালো। রওশন কিছু বলবে, সিনান তাকে থামিয়ে দিয়ে বলে, আমাকে টানবি না। আমি এই যে মুখ দিয়ে বললাম খাবো না মানে খাবো না। সে তুই পায়ে পড়লেও না। সুর সকালে বাটিতে আমার দুপুরে খাবার দিয়েছে, সেটাই গিলবো। বলে টেবিলের নিচে থাকা টিফিন ক্যারিয়ার তুলে রাখে। সুরেলার নাম কর্ণপাত হতেই এক আলাদা আগ্রহ কাজ করে রওশনের মাঝে। রওশন টিফিন ক্যারিয়ার নিজের দিকে টেনে বলে, আচ্ছা, এটা আমি খেয়ে নিচ্ছি, তুই খিচুড়ি খা সফির সাথে। আমিও একটু খেয়ে দেখি বইয়ের হাতের খাবার। ও নিজেই রেঁধেছে বুঝি। বলি ক্যারিয়ার খুলে রেখে বাটি খুলে নেয়। প্রথম বাটি ফাঁকা। নিচের বাটিতে মোটা চালের ভাত, ডাল দেওয়ার সাথে আলুর ভাজি আর ভর্তা। রওশন কিছু বলবে, তার হাত থেকে বাটি কেড়ে নিয়ে স্নান সালেহ হেসে বলে, এসব ডাল ভাত তোমার রুজবে না শালা বাবু। আর শোন, আমার বোন তোর বোন, আলটাম ফালটাম কথা বলবি না বলে দিলাম। তাহলে কি তোর বউ আমার বউ? রওশনের কথায় স্নান শানিত নজর ফেলে খ্যাক করে ওঠে। তারপরে যমুনায় ফেলামো শালা। আমার বউ তোর বোন লাগবো, একেবারে আপন বোন। রওশন ভুরু উঁচিয়ে যায়। বোন তো তারও একটা আছে। সিনান বন্ধুর চাহনির মাঝে বুঝে তৎক্ষণাৎ সূত্রে দিল, আল্লাহর ঘরে দুলালি ফালার শখ নাই। বলছি আমার বউ যেই হোক সে তোর বোন, বুঝলি? আর আমার পুতুল বোনটাও তোর ধর্মের বোন। কুনজর দিবি না, খবরদার। রওশন হেসে ওঠে তার কথায়। বন্ধুর দিকে খানিক ঝুঁকে বলে, ছোটবেলায় কে যেন বলতো আমার পুতুলের বোনটারে তোর বউ বানামু, তাহলে সে বিশাল রাজপ্রাসাদের মতো অট্টলিকায় থাকবে, বোনের বড় ঘরের শখ পূরণ করবি। তো আমিও বন্ধু অন্তঃপ্রাণ। সেসব ছোটবেলার ছেলে মানুষই কথা। তখন তো এটা বলেছিলাম আকাশে 2 তলা বাড়ি বানাবো, 4-5টা রকেট, হেলিকপ্টার, বিমান কিনবো, নিজেই চালিয়ে 7 সমুদ্র পাড়ি জমাবো। তাহলে সেগুলোর ব্যবস্থা আগে কর। খ্যাক করে বলে ওঠে স্নান। আসছে ন্যাংটাকালের কথা বলতে রওশন কি বলবে ভেবে পায় না। এই শালার সাথে কথা বলা মানে নিজকালে চটাস চটাস করে থাপ্পড় দেওয়া। সে গলা খাকারি দিয়ে বিজ্ঞদের মতো বলে ওঠে, বন্ধুর শখ ইচ্ছে আল্লাহর হাতে দিলাম, তবে বন্ধুর বোনেরটা আমি পূরণ করব। সুরেলা আমার হবে কিনা সেটা তো ভবিষ্যৎ বলবে। সিনান সালেহ। সিনান চুপ থাকাকে শ্রেয় মনে করলো। রওশন আপন মনে কথা বলতে বলতে প্যাকেটগুলো বের করে। সবই জগ পুরো করে আনলে তিনজনই হাত ধুয়ে নেয়। সিনান নিজ বাটিতে হাত ধুয়ে গপাগপ মুখে পুড়ে। রওশন ছোট্ট করে শ্বাস ফেলে। এই ছেলে একেবারে একরোখা জেদি, কারো কথাই শুনবে না। সে ওসবই প্যাকেট নিয়ে খাওয়া শুরু করে। রওশন সিনানের খালি বাটিতে খাসির মাংস ঢেলে নেয়। একেবারে কষা কষা মাংস, শুধু ঝোলটোল নেই। সফি অবাক সুরে বলে, রওশন ভাই, আপনারা তো খালি মাংসই দিছে। সেদিন আমি সুরাপা জ্বরে পড়লে কিনতে গেছিলাম হোটেল থেকে,
উর্বাস এই টুকটুক 2 টুকরা দিল, বাকি সব টেলটেলা ঝোল। সাথে সাথে স্নান সালেহ বা হাতের গাঁটটা পড়ে শফির মাথায়। শফি মুখ ছোট্ট করে মাথা ডলে। স্নান শান্ত চোখে শাসিয়ে বলে, তুই কে আর ওকে? হাসছে নবাবজাদা। রওশন একটু ইতস্তত বোধ করে। সে তো সব বাড়ি থেকে এনেছে, হোটেলের এই স্বাধীন খাবার সে শত চেষ্টা করেও খেতে পারবে না। স্নান রেগে না যায় তাই প্যাকেট করে মিথ্যা নাটক সাজালো, কিন্তু সেই জল সেই পানি। সুপি ভেঙচি কেটে খাওয়াই মনোযোগী হয়। আহা, কি সুস্বাদু খাবার! স্নান গম্ভীর মুখে খাবার গলগদ্ধকরণ করে। হঠাৎ রওশন কয়েক টুকরো মাংস স্নানের পাতে দিয়ে বলে, তুই পা ধরতে বললে ধরবো, খা না ভাই, বন্ধু না আমি তোর, সেই ন্যাংটাকালের, এইটুকু অনুরোধ রাখবি না? স্নান পাতের মাংসের দিকে তাকায়। বোনটা খাসির মাংস পছন্দ করে, তাকে রেখে তার গলা দিয়ে নামবে না। সে শফির পাতে দিয়ে বলে, শফি আমার আপনজন, ও খাওয়া মানেই আমার খাওয়া, খুশি? রওশন গম্ভীর মুখে তাকায়, কিছু বলে না। সিনান সালেহের এমন আচরণ তো নতুন নয়, এ তো পুরনো সুর। সরোজপুর উচ্চ বিদ্যালয়ের বালিকাদের ভবন থেকে দুটো স্কুল ব্যাগ পরে ধপাস করে। মর্মর শব্দ হয় নির্দিষ্টে। কনকচাপা নামক ভবনের পেছনে বাঁশঝাড়, তারই স্বল্প দূরে দিদির মুদির দোকান। দোতলা থেকে দুটো স্কুল ব্যাগ নিথর হয়ে পড়ে আছে বাঁশের পাতার উপর। দোতলা একতলার জানালার ধারে বসে কিছু মেয়েরা উকি দেয় নিচের দিকে। ব্যাগ পড়ে থাকতে দেখেও ভাবান্তর দেখায় না, যেন এটা নিত্যমাফিক ঘটনা। সুরেলা ও মারিয়া একে অপরের বাহু আঁকড়ে বিজয়ী হেসে শ্রেণী কক্ষ থেকে বেরিয়ে আসে। দোতলা পেরিয়ে নিচে নামে। পেছন দিককার গেটের কাছে গিয়ে দেখে একটা স্যার চশমার উপর দিয়ে তাকিয়ে আছে অদ্ভুত ভঙ্গিতে। সুরেলা ভদ্রসুলভ হেসে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করে। টাকলা গোছের স্যার জাসুসি নজরে তাকিয়ে সালামের জবাব নিয়ে প্রশ্ন করে, এখানে কি চাই? স্কুল পালানোর ফোন দিয়ে আছিস না তো দুজন? সুরেলা হে হে করে হেসে বলে, এই যে বলেন না স্যার, আমরা পলাকু ছাত্রী নাকি? আমাদের মতো পাঞ্চুয়াল ভদ্র ছাত্রী স্কুলে আর খুঁজা পাইবেন না। এই দিদির দোকানে রুটি কলা কিনতে চাচ্ছিলাম, আসলে টিফিন নিয়ে আসিনি। মধ্যবয়সী স্যারের মায়া হলো বোধ হয়ে মুচকি হেসে যেতে বলে। সুরেলা বান্ধবীর হাত মুঠোয় ভরে তড়িঘড়ি পা চালায়। ইস, ধরা পড়তে পড়তে বাঁচল। গেট থেকে বেরিয়ে ভবনের পেছনে যায়। পড়ে থাকা দুজনে ব্যাগ ছেড়ে কাঁধে চাপি বিশ্বজয়ী হাসি ফুটিয়ে পা চালায়। দুই সই হাজারো গল্পের পাতা উল্টাপাল্টা করতে করতে পা বাড়ায়। তাদের হাসির ঝংকারে আশেপাশের মুরব্বি গোছের লোকেরা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বিড়বিড় করে। এতে কিশোরী চঞ্চলা রমণীদ্বয়ের ভাবান্তর নেই, তারা নিজেদের নিয়ে ব্যস্ত কিনা। তবে পথিমধ্যে গণ্ডগোলের আভাস পেয়ে তাদের রুহ কেঁপে ওঠে। কিছু লোকের গর্জন ভেসে আসে। দূরই কাঁচা রাস্তার মোড়ে লোকে লোকারণ্য, সেখান থেকেই হুঙ্কার শোনা যায়। সুরেলা ও মারিয়া একে অপরের মুখ চাওয়াচাই করে। রাস্তা বন্ধ, তারা তাদের গন্তব্যস্থলে যাবে কিভাবে? দুজন দুঃখী মনে একে অপরের দুঃখের পাতে সান্ত্বনা সুর তোলে। স্কুল পালানোটাই তো বৃথা। ধ্যাত, উল্টো পথে পা বাড়ালে সুরেলা বান্ধবীর উদ্দেশ্যে বলে, আর একটু আগায় গিয়া দেখি ঘটনা কি। চেয়ারম্যানের চামচাদের বেশি দেখা যাইতেছে যে, ওই উঠোনে যাই, ওইখানে অনেক মহিলা আছে। মারিয়া সন্দেহভাজন চোখে তাকিয়ে বলে, চেয়ারম্যান ফোলাও থাকবার পারে, সোজা কইরা বলতে পারিস না? তোর সবসময় বেশি বেশি থাকছে রে, আমি গেলাম। সুরেলা মিসের রাগ দেখিয়ে এগিয়ে যায় উঠোনে মহিলাদের বৈঠকে। মারিয়া হেসে বান্ধবীর পিছু আসে। তখনই চেয়ারম্যান পক্ষের কিছু লোকের নজর কাড়ে দুজন। এক কমবয়সী ছোকরা তৎক্ষণাৎ ছুটে যায় গণ্ডগোলের দিকে। বৈঠক থেকে সুরেলা সব তথ্য সংগ্রহ করে নেয়। জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ হয় দু দলেরই। তার প্রেক্ষিতে নেশারও ডাবলু শহর থেকে কিছু পাতি মাস্তান নিয়ে আসে। বাকি সবাই তো ভয়ে হাঁটু কাঁপাকাঁপি। তবে চেয়ারম্যানের পোলা আসলে ভরসা পায়। সম্মিলিতভাবে এগিয়ে যায় সিও দলবল নিয়ে। সংঘর্ষ হয়নি,
তবে কথা কাটাকাটি চলমান। নেশারও ডাবলু ক্ষিপ্ত গতিতে এগিয়ে আসে চেয়ারম্যানের পোলার দিকে, তবে গায়ে হাত তোলার সাহস দেখায় না। সব শুনে মারিয়া বান্ধবীর দিকে তাকিয়ে দুঃখী গলায় বলে, থাক সেরে চিন্তা করিস না, তোর উপরে একাই 100। বলেই মুখ টিপে হাসি। সুরেলা চোখ রাঙ্গানি দেয়। মারিয়া সোনার পাত্র মোটেও না, সে ধীরমান সুরে খুঁচিয়ে চলেছে সুরেলাকে। সুরেলা বিরক্ত চোখে চায়, দাঁত কপাটি পিষ্ট করে ধমকে বলে, আর একবার আলটাম ফালটাম কথা কইলে পুরা ক্লাসে রটাই দিমু। তুই বাংলা স্যারের নজরে না দেখা জামাইয়ের নজরে দেখিস। স্বপ্নে 2-3টা বাচ্চা উৎপাদন করছিস। ব্যাস, মারিয়ার জবান বন্ধ হয়ে যায়। সুরেলার কথা হালকাভাবে নেওয়া মানে আছেলা বাস নিজের দিকে টেনে নেওয়া। সুরেলা একটু ভাব নিয়ে ব্যাগটা কাঁধে নেয়, নেকআপ টেনে ঠিক করে বলে, অনেক সংঘর্ষ দেখলাম, এবার বাড়ি যাই। খিদায় পেট সুসু করে। দুই বান্ধবী উল্টো পথে পা বাড়ায়। হঠাৎ মারিয়ার মাথায় কিছু উকি দেয়। সে মুখ খুলে বান্ধবীর উদ্দেশ্যে কিছু বলবে, কিন্তু কারোর পিছু ডাকে বলা হয় না। দুজন ভুরু কুচকে পিছন ফিরে দাঁড়ালো। একটা যুবক গোছের ছেলে, তাদের থেকে বড়ই হবে, তবে অতটাও না। সে নতমুখে দাঁড়িয়ে বলে, গন্ডগোল আরো বাড়তে পারে, আপনারা চইলে যান আপা। তয় মসজিদের বাড়ির পুকুরের ওপাশের কাছাকাছি গাছতলায় দাঁড়ায়েন কিছু সময়। রিজ ভাই আইব, অপেক্ষা করেন কিন্তু, নাইলে ভাই আবার রাগ করব। কথা শেষ করে অপেক্ষা করে না ছেলেটা, দৌড়ে চলে যায়। সুরেলা কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে তার প্রস্থান দেখে। বান্ধবীর ধাক্কায় তার ধ্যান ভঙ্গ হয়। মারিয়া মিছে উহু উহু করে বলে, তোর ঝগড়া দেখা সার্থক, তেনার নজরে পড়েছিস। চল মসজিদের বাড়িতে কুড়ি তলায়, অপেক্ষায় থাকতে হবে না তো তেনার জন্য। সুরেলা কটমট করে তাকায়। চুপ থাক, আমার ঠেকা দেনার জন্য অপেক্ষা করেন। ঠেকা নেই বলছিস? অপেক্ষা না করলে কিন্তু জ্বরের তাণ্ডব হবে। সই সামাল দিবার পারবা? আমি কেন দিমু সালাম? আসছো তো কথাবার্তা, বাড়ির পথ ধর। বলে পা বাড়াই দুই বান্ধবী। দোনমনা মনে অতি ধীর পায়ে মসজিদের বাড়ির সামনে এসে পৌঁছায়। বাড়ির পাশেই পুকুর, পুকুরের এক পাশ ঘেঁষে মাটির কাঁচা রাস্তা, রাস্তার অপর পাশে অনেক পুরনো কড়ি গাছ। মসজিদ কবিরাজ সেই কড়ির গোড়ায় শান বেঁধে বসার ব্যবস্থা করেছে। জায়গাটাই পুরুষের আড্ডা 24 ঘন্টা, তবে গন্ডগোল বাধাই এখন ফাঁকাই আছে। যানজটবিহীন কাঁচা রাস্তার মাঝখান দিয়ে হেঁটে চলেছে দুই বান্ধবী। সুরেলা অনবরত স্বীয় ঘমার্ত হাত কসলাতে থাকে। চিন্তায় সে অস্থির হয়ে উঠেছে। মারিয়া অবশ্য বেশ উপভোগ করছে ব্যাপারটা। বান্ধবীর বুক ফাটে, তবে মুখ ফোটে না ব্যাপার স্যাপার। তখন তো তার ছেলের সাথে বলে দিল, অপেক্ষা করতে বই গেছে। এখন সে মহারানী ছুতো খুঁজছে নানান রকমের। এই যে অতি ধীর গতিতে পা ফেলছে, আগাগোড়াবিহীন গল্প টেনে সময় পার করছে। মারিয়া মৃদু হেসে বলে, তাই মেহেন্দি দিছস? জোরে হাঁটুন গিন্নি বউ। সুরেলা বান্ধবীর হাত খপ করে টেনে ধরে মিনমিনে গলায় বলে, একটু অপেক্ষা করি বলিস? যতই হোক চেয়ারম্যানের পোলা বলে কথা। ভবিষ্যতে চেয়ারম্যান যদি কখনো বয়স্ক ভাতার জন্য যেতে হয়। মারিয়া তীক্ষ্ণ নজরে তাকায়, দুষ্টমির গলায় বলে, বয়স্ক ভাতা দিয়ে কি করবি? টাগরা পুরুষ মানুষ পোষায় না। ছি, আমি বয়স্ক ভাতা ওই যে বয়স বেড়ে গেলে সরকার থেকে টাকা দেয় না, সেটার কথা বলেছি। তোর নষ্ট মন, তাই না? সুরেলা রেগে যায়। মারিয়া রেগে ওঠে খিলখিলিয়ে। সুরেলা অনুনয় বিনয় করে তাকে আটকে রাখে। শান বাঁধানো কড়ি গাছের নিচে বসে দুজন। তাদের অপেক্ষার প্রহর ফুরোয় না। আধা ঘন্টার বেশি হবে দুই বান্ধবী বসে আছে, অথচ কাঙ্ক্ষিত ব্যক্তির খবর নাই। অধৈর্য সুরেলার ধৈর্যের বাঁধ ভেঙে চুরমার। নওরিজ মাহবুবের উদ্দেশ্য শুদ্ধ দেশি গালি পেশ করে, বান্ধবীর হাত টেনে হাঁটা দেয়। শালা খচ্চর অহংকারী খাটাইশা লোক, হাতের কাছে পেলে ওই পুকুরে ঠেসে ধরতাম। মলমূত্রের
কুয়ায় ফেলে দিতাম খুদখুদে লাট সাহেবকে। রাগে গজগজ করতে করতে মারিয়াকে টানতে টানতে নিয়ে যায়। মারিয়া হেসে বলে, ওই তো তোর হাতের কাছে আসছে, যদি ফেলতে পারিস তুই ফকিনি জিয়ে রে, আমি কসকসা 500 টাকা দেবো। সুরেলা চোখ বড় বড় করে পেছনে তাকায়। ওই তো আসছে ল্যাট শার্ট। গম্ভীর মুখে বড় বড় পা ফেলে ভিজে ধূসর রাঙ্গা শার্টটা গায়ে লেপটে বলিষ্ঠ বুকটা দিয়ে সমান কিশোরীর চিত্তে নড়বড়ে হয়ে আসে, যেন মোহিত হয় আখি যুগল। পলক ফেলতেও যেন ভুলে যায়। হনহনিয়ে হাঁটার দরুন ঘমর্ত কপালে চুলগুলো বারংবার বাড়ি খাচ্ছে। কিশোরীর শখ জাগে চুলগুলো ছুঁয়ে দেওয়ার। বান্ধবীর ধাক্কায় কিশোরী যেন হুঁশে ফিরল। লোকটা কখন সামনে এসে দাঁড়িয়েছে। সুরেলা নিজেকে সামলে নিয়ে বলে ওঠে, দাঁড়াতে বলছিলেন কেন? আবার হুমকিও দিয়েছেন। আপনার রাগে আমার কি? নরিচ মাহবুব ঠোঁট চেপে কপাল গড়িয়ে পড়া চুলগুলো পেছনের দিকে ঠেলে দেয়। কপালে গড়িয়ে পড়া সেদ জল মুছতে মুছতে বলে, কিছুই না। তাহলে দাঁড়িয়েছিস কেন? পাল্টা প্রশ্নে সুরেলা যেন ফ্যাসাদে পড়ল। কি জবাব দিবে ভেবে পায় না। নওরিচ মাহবুব শান্ত চোখে সম্মুখে দণ্ডায়মান কিশোরীর আপদ মস্তক পর করে নেয়। সুরেলা দাঁতে দাঁত চাপে, শালা লুচ্চা। সে আর চোখে পাশে দাঁড়িয়ে থাকা বান্ধবীর দিকে তাকায়। চুপটি করে দাঁড়িয়ে আছে, তবে সে 100% নিশ্চিত মেয়েটা দাঁত কেলাচ্ছে। নরিচ হাত ঘড়িতে সময় দেখেনি, গমগমে আওয়াজে আবারও প্রশ্নবাণে জর্জরিত করে, সবে 2টো বাজে, স্কুল তো 3:30টায় ছুটি হয়ে থাকে। আজ বৃহস্পতিবারও নয় যে হাফ ডে হবে। তাহলে এখানে কি করছেন দুজন? এটা তো বাড়ির পথও নয়। সুরেলা একটু ঘাপে, সাথে মারিয়াও। সুরেলা শুকনো ঢোক গিলে তীক্ষ্ণ স্বরে বলে, সেই কৈফিয়ত আপনাকে কেন দেব? তো কাকে দিবি সুর? গমগমে সুরে থমকাই সুরেলা। কিশোরী তনু কেঁপে ওঠে। ওই ভারী গলায় তার নামটা এমন কেন শোনায়? সে কি বলবে ভেবে পায় না। নরিচ পকেটে হাত গুটিয়ে সিনা টান টান করে দাঁড়ে ধমকে স্বরে বলল, ফকিন্নির ঝিয়ের খুব গলা চলে তাই না? চাচাকে বলি তার মেয়ে স্কুল বাদ দিয়ে টই টই করে ঘুরে বেড়ায়। তাহলে অতি শীঘ্রই স্বামীর বাড়ি গিয়ে তার হাতের থাপ্পড়ে মিনিটে মিনিটে জ্ঞান হারাবি। আর বান্ধবী আপনার বাবাকে বলি। মারিয়া ঘন ঘন মাথা নেড়ে না বোঝায় মিনমিনে গলায় বলে, আর হবে না, তো থুকু ভাইজান। গম্ভীর নওরিজের অধরকোণ বেঁকে আসে। সুরেলা নত মুখে দাঁড়িয়ে থাকে, দাঁত কপাটি পিষিয়ে পিষিয়ে বলে, মারিয়ার নাতির বাড়িতে যাচ্ছিলাম, মায়ের থেকে অনুমতি নিয়েই যাচ্ছি। নওরিজ ছোট ছোট চোখে যায়। সময় নিয়ে তাকিয়ে দেখে ওই ডাগর ডাগর চোখের ঘন ঘন পলক ঝাপটানো। সেই চাহনি খুন করতে সক্ষম। নওরিজ ঠোঁট চেপে কিছু ভেবে বলে, সোজা বাড়ি যাবি এখান থেকে, আশেপাশে কোনো দিকে তাকাবি না। বোঝাতে পেরেছি? সুরেলা ভদ্র মেয়ের মতো মাথা নেড়ে সাই জানালো। পা বাড়াবে নওরিজ আবার ডাক দিল, রুমাল হবে তোর কাছে? সুরেলা প্রশ্নাত্মক চোখে চাই, মাথা কাত করে হ্যাঁ বোঝায়। নরিচ ভুরুকুচকে জিজ্ঞেস করে, মুখ নেই তোর? বোবার মতো মাথা নাড়ছিস কেন? রুমালটা দে তো। সুরেলা নাক মুখ কুচকে নাই। তার রুমাল কেন দেবে? সেভাবে খাসটা লোকটা হয়তো ঘমার্ত মুখ মুছবে। কপাল কলা দিয়ে ঘাম চুয়ে চুয়ে পড়ছে যে। পুরুষালী ঘামের গন্ধে সুরেলা নাক মুখ কুচকে কথা না বাড়িয়ে ব্যাগ হতে রুমালটা বের করতে নওরিচ এক প্রকার ছিনিয়ে নেয়। এক কোণা ধরে ঘুরিয়ে ফিরিয়ে দেখে জিজ্ঞেস করে, নাক টাক মুছিসনি তো? বলেই অপেক্ষা করে না সুরেলা মানে মানে কেটে পড়ল সে। নরিচ মাহবুব মুখবই থমথমে, কুচকানো কপাল শিথিল তবে আতঙ্কিত। সে রুমালের এক কোণা চেপে ধরে চোখ মুখ খিচে নেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে এক কালো শক্তপোক্ত হাত নরিচ মাহবুবের গলা চেপে ধরে। সাথে সাথেই যেন পরিস্থিতি অস্বাভাবিক রকমের শান্ত হয়ে যায়।
নরিচ ঘা নিচু করে শিও শার্টের কলারে থাকা গন্ডারের মতো হাতটার দিকে তাকায়। নাকে ময়লা জমে আছে, সে এক মুহূর্ত নেয় না হাতটা সরিয়ে দিতে। তারপর মাটিতে পেরে ফেলে এলোপাথারি খুশিতে ঘায়েল করে। মুখোপই তার ভয়ঙ্কর বলিষ্ঠ একাধারে থাবাই ডাবলু নাম নেশাখোর লোকটা গা ছেড়ে দেয়। নাক মুখ ফেটে গলগলিয়ে তাজা রক্ত বহমান। ডাবলুর পক্ষে লোকজন মাস্তানগুলো কয়েক মুহূর্তের জন্য যেন অনুভূতি শূন্য হয়ে পড়ে। এতটা হিংস্রতা কখনো দেখেছে বলে মনে পড়ে না তাদের। রক্তিম চোখ জোড়া যেন আগুনের ফুলকি হয়ে জ্বলছে দাও দাও। কপালের নীল শিরাগুলো ফুলে উঠেছে। মুষ্টিময় হাতের এক একটা থাবা যেন অসুরের শক্তিতে পরিণত হয়েছে। তবে নিজ লোকের এমন পরিণতিতে তারা চুপ থাকে না। তেরে আসবে নওরিজ মাহবুব খেয়াল করে হাত থামিয়ে দেয়। ডাবলুর বুকের ওপর থেকে উঠে গমগমে আওয়াজে হুঙ্কার ছাড়ে। কেউ হাতাহাতি করার চেষ্টা করলে তার হাত আমি নরিস কুচি কুচি করে শকুন দিয়ে খাওয়াবো। গ্রামের লোকজন কেউই আর সাহস করে না হাতাহাতি করার। তারা নওরিজ মাহবুবকে চেনে তো। বান্দা সুবিধা নয়, তবে শহুরে কোচের মাস্তানগুলো ওত পেতে থাকে। ঝামেলা একটা পাকাবি সিদ্ধান্ত নেয়। তবে সবার হঠাৎ থেমে যাওয়ার অপ্রস্তুত হয়ে পড়ে। বাকিরা থেমে গেল। এত লোক ভিড় ঠেলে তেড়ে যায় একটা সেগুন কাঠের তৈরি লাঠি হাতে। সমীর নানি আক্রমণ করে বসে নওরিজের উদ্দেশ্যে। ঘটনা অতি দ্রুত ঘটায়। নওরিজ টাউর করতে একটু সময় নেই, সরে গেল কাঁধ বরাবর আঘাত লাগে। দাঁতে দাঁত চেপে চোখ বুজে নেই। ততক্ষণে নওরিজের লোকজন খেপে যায়। পাগলা কুকুরের মতো আক্রমণ করে বসে আগত লোকটার উপর। অপরপক্ষে লোকজন পিছু হটে হঠাৎ এমন হিংস্র জ্ঞান জামে। নওরিজ হাতটা ঝাঁকায়। হাতে রক্ত দেখে গা চিটচিট করে ওঠে। পাশে থুতু ফেলে। এখন হাত পরিষ্কার না করলেই নয়। পাশ থেকে সালেহ উদ্দিন নওরিজের কাঁধে হাত রেখে বলে, বাবা তুমি ঠিক আছো? চোট বেশি লাগে নাই তো? এক কাম করো, তুমি বাইরে আসো, ভিড় ভাট্টা থাইকা। কুত্তার বাচ্চা এত সাহস তোমার গায়ে টোকা দেয়, সালারে মাইরা নদীতে পইতে দেবো।